স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। সাথে আছি আমি ইশরাত জাহান। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের 5 দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় প্রতি রোববার আমরা কথা বলি নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে। আজকে কথা বলবো গর্ভাবস্থায় বিভিন্ন সমস্যায় করণীয় নিয়ে। তবে শুধু আমরা বলবো না, বলবেন কিন্তু আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আজ আমার সঙ্গে আছেন গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নিয়াজ টিপারভিন। স্বাগত জানাচ্ছি আপনাকে। গর্ভাবস্থায় তো বিভিন্ন সমস্যা দেখা দিতেই পারে, এটা তো খুবই স্বাভাবিক, কিন্তু এই সময়টাতে মোটামুটি সুস্থ থাকার উপায়টা সম্পর্কে প্রথমে জানতে চাইব। বিশেষ করে একটা সাধারণ দিক নির্দেশনা জানতে চাই আপনার কাছ থেকে এই করোনা প্যান্ডেমিকের সময়টাতে। ধন্যবাদ। সারা বিশ্ব আজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিপর্যস্ত, এবং তার বাইরে কিন্তু আমরাও নেই, আমরা বাংলাদেশেও এই সমস্যায় আছি। তো এর মধ্যে কিছু একটা ভালনারেবল গ্রুপ যেটা আছে, যেমন গর্ভবতী মায়েরা যারা আছে, যারা কোমরবিডিটিতে আছে, তারা কিন্তু অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত ভাবে আছে। এবং এই গর্ভবতী নারীদের জন্য আমরা যারা ডক্টর আছি, বিশেষ করে গাইনোকোলজি যারা আছি, আমরাও কিন্তু অনেকটা স্ট্রেসের মধ্যে আছি। আমাদের এই গ্রুপটাকে আমরা কিভাবে স্বাস্থ্য সেবা দিব এবং কিভাবে একটি সুস্থ মা এবং সুস্থ নারী বাচ্চাকে আমরা জন্ম দেব। আসলে আমাদের যেটা গাইডলাইন আছে সেটা হচ্ছে গর্ভাবস্থা মানে সমস্তটা প্রায় 9 মাস সময়ে গর্ভবতী মাকে ডক্টরের আদেশ উপদেশ ওগুলো মেনে চলতে হয়, ডক্টরের কাছে নিয়মিতভাবে চেকআপে যেতে হয়। কিন্তু এখন যেহেতু একটা করোনা প্যান্ডেমিক সিচুয়েশন আছে, এই অবস্থায় কিন্তু আমাদের সবার জন্য যেটা স্বাভাবিক গাইডলাইন আছে, স্টে হোম, অর্থাৎ বাসায় থাকতে হবে। তাহলে বাসায় থেকে কিভাবে তারা এই স্বাস্থ্য সেবাটা পাবে সেটাই হচ্ছে কথা। তো আমরা যেটা বলছি, খুব বেশি জরুরি প্রয়োজন না হলে তারা বাসায় থাকবে। এবং আমাদের কিন্তু এখন টেলিমেডিসিনের ব্যবস্থা আছে, অনেক ডক্টর আমরা স্কাইপের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমরা তাদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। তো একটা গর্ভবতী মাকে যেটা হচ্ছে, প্রথম দিকে সাধারণত আমরা বলেছি যে ডক্টরের কাছে এসে সমস্ত কিছু চেকআপ করিয়ে নিতে, কিছু ইনভেস্টিগেশন করে নিতে, তারপরে হচ্ছে প্রতি মাসে মাসে তাদেরকে দেখাতে হয়। কিন্তু এখন আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে একটা গাইডলাইন দিয়েছে, সেটা হচ্ছে যেখানে আগে থেকে 10 থেকে 12 বার একটা ডক্টরের কাছে যেতে হতো, এখন মিনিমাম 4 বার আসলেই হবে। হয়তো প্রথম দিকে 5 মাসে একবার, তারপরে হতো 6 মাসে একবার, 7 মাসে একবার, 8 মাসে একবার। কিন্তু যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয়, তাহলে কিন্তু আমাদের ইমার্জেন্সি সার্ভিস গুলো কিন্তু আমাদের সব হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল, প্রাইভেট হসপিটাল এবং ক্লিনিকেও আছে। সেই সমস্ত কিন্তু সার্ভিস গুলো ওনারা পেতে পারবেন অবশ্যই। আচ্ছা, কিন্তু ফিজিক্যালি যাওয়াটা একটু রিস্ক হয়ে যায় এই সময়টাতে বিশেষ করে। আমি জানতে চাই যে গর্ভাবস্থায় বা গর্ভধারণের আগে কোনো ধরনের ভ্যাকসিনের প্রয়োজন আছে কিনা? আচ্ছা, আপনি কি ধরনের ভ্যাকসিন ইন্ডিকেট করেছেন আমি বুঝতে মানে ঠিক ক্লিয়ার না। আমাদের কিছু ভ্যাকসিন আছে, যেমন প্রি প্রেগন্যান্সি কাউন্সেলিং এর সময় আমরা একটা মা পুরোপুরি গর্ভধারণের জন্য পুরোপুরি প্রস্তুত কিনা সেগুলো আমরা দেখে নেই। এর মধ্যে তার সমস্ত হেলথ স্ট্যাটাসটা স্বাভাবিক আছে কিনা, কোনো ধরনের প্রবলেম আছে কিনা, সেগুলো কিন্তু প্রি প্রেগন্যান্সি কাউন্সেলিং আমরা দেখে নেই। এর মধ্যে যেটা আছে, ভ্যাকসিনের কথা যেটা বলেছে, রুবেলা ভ্যাকসিন, যেটা রুবেলা ভাইরাসে আক্রান্ত হওয়ার যে পসিবিলিটি থাকে, সেই ভ্যাকসিনটা কিন্তু আমরা প্রেগন্যান্সির আগেই দিয়ে থাকি। আর কিছু ভ্যাকসিন আছে, যেমন টিটেনাস টক্সিড ভ্যাকসিন, সেগুলো কিন্তু সাধারণত দেখা যায় যে মানে রিপ্রোডাক্টিভ এজে 15 থেকে 45 বছরে দেওয়া হয়ে থাকে, এবং দেখা যায় যে প্রেগন্যান্সির আগে 5টা ডোজ কমপ্লিট হয়ে যায়। কিন্তু যে সমস্ত মেয়েরা হয়তো সেই ভ্যাকসিন গুলো নেয়নি, তাহলে কিন্তু আমরা প্রেগন্যান্সি অবস্থায় 5 মাস, 6 মাস বা 7 মাসে দুটো ভ্যাকসিন দিতে পারি। আচ্ছা, আপনি রুবেলা ভাইরাসের কথা বলছিলেন। রুবেলা ভাইরাসের টিকা আগেই দেওয়া হয়। অনেক সময় রুবেলা ভাইরাসের সংক্রমণ হলে হালকা জ্বর আসে, আবার করোনারও একটা সিমটম অনেক সময়। একসময় জ্বরটা অনেক বেশি থাকতো, কিন্তু এখন জ্বরের তীব্রতা, অনেকেই বলছে যে জ্বরের তীব্রতা কম থাকে, হালকা হয়তো একটু জ্বর থাকে। তো সেক্ষেত্রে দুইটার মধ্যে পার্থক্য করার কোনো উপায় আছে কিনা, বা বোঝার কোনো উপায় আছে কিনা যে আসলে কোন জ্বরটা এলো? আচ্ছা, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে রুবেলা ভাইরাসের ইনফেকশন বা বিভিন্ন ভাইরাসের ইনফেকশন কিন্তু আমরা অনেক আগে থেকেই এটা আমরা দেখে আসছি। কিন্তু এই যে নোভেল করোনা ভাইরাস,
কোভিড-19 এটা কিন্তু একদমই আমাদের জন্য একটা নতুন ভাইরাস, অদৃশ্য ভাইরাস সারা পৃথিবীকে যেটা বিপর্যস্ত করেছে। এখন করোনা ভাইরাসের কিন্তু কিছু, কিছু সিম্পটম আমরা দেখতে পেরেছি। আবার এটা মিউটেশন হয়ে অনেক সিম্পটম হয়তো চেঞ্জও হচ্ছে। এখনো আমরা কিন্তু এটা রূপ আমরা হয়তো সরাসরি এখনো আমরা টোটাল স্টাডি করতে পারিনি। কিন্তু রুবেলা ভাইরাস যেটা যেকোনো ভাইরাল ইনফেকশনে যেটা হয়, রুবেলা ভাইরাস একটা সিম্পটমের দিক থেকে চিন্তা করলে কিন্তু খুবই একটা সিম্পল সিম্পটম। যেমন তার হয়তো সামান্য একটু জ্বর হবে, একটু ঠান্ডা, সর্দি, হয়তো গায়ে একটু র‍্যাশের মতো হতে পারে। অনেক সময় পেশেন্ট এটা নোটিসও করে না যে তার একটু রুবেলা ভাইরাস হয়েছে। কিন্তু যদি প্রেগন্যান্সির সময় হয়ে থাকে, স্পেশালি যদি ফার্স্ট ট্রাইমেস্টার প্রথম ৩ মাস যখন নাকি আমরা যেটা বলে থাকি অর্গানোজেনেসিস, একটা বেবির যখন ডেভেলপমেন্ট হয়, তখন যদি হয় তাহলে কিন্তু এটা বেবির জন্য মারাত্মক ঝুঁকি হতে পারে। যেমন হয়তো তার কনজেনিটাল হার্ট ডিজিজ, তার হয়তো মানে ইয়ারে প্রবলেম, হিয়ারিং প্রবলেম বা চোখে প্রবলেম হতে পারে, এবং সেই সমস্ত ক্ষেত্রে আমরা যদি সেটা ডায়াগনোসিস করতে পারি কিন্তু প্রেগন্যান্সি টার্মিনেশনের প্রয়োজন হতে পারে। কিন্তু শেষের দিকে যদি হয় তাহলে সেটা ইফেক্টটা কম হয়। আর নোভেল করোনা ভাইরাসে যেটা বলেছিলেন, যেটা নিয়ে আজকে পুরো বিশ্ব আমরা বিপর্যস্ত, সেই ক্ষেত্রে কিন্তু প্রথমেই যে সিম্পটম গুলো আমরা অলরেডি সবাই জেনে গিয়েছি যে তার হয়তো এটা আবার বিভিন্ন টাইপের আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার বা ক্রিটিক্যাল সিচুয়েশন। সাধারণত 80% দেখা যায় হয়তো মাইল্ড অথবা মানে মডারেটের মতো, হ্যাঁ 20% হয়তো সিভিয়ার আর 5% হয়তো ক্রিটিক্যাল হতে পারে। তো এক্ষেত্রে যেটা শুরুই হয় হয়তো হাই টেম্পারেচার দিয়ে, সাথে প্রচন্ড গলা ব্যথা থাকে, মাথা ব্যথা থাকতে পারে, আর জ্বর, সর্দি, কাশি এগুলো থাকতে পারে। আর লাস্টের দিকে যদি ক্রিটিক্যাল সিচুয়েশন হয় তাহলে দেখা যায় যে তার হয়তো শ্বাসকষ্টের মতো হচ্ছে। হ্যাঁ, কিন্তু এখন যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন, আমরা কিন্তু যে কোনো জ্বরকে আমরা প্রথমেই কিন্তু ধরে নেব যে সে হয়তো করোনা ভাইরাস আক্রান্ত হতে পারে। মানে প্রথমে আমরা সন্দেহের চোখে দেখব জ্বরটা আসলে। নিশ্চয়ই আরো শুনবো, আমাদের সাথে একজন দর্শক যোগ দিয়েছেন। জি, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আমি চট্টগ্রাম থেকে বলছি। আমার ওয়াইফের ওই মানে ১.৫ মাস আগে রিপোর্ট আসছে আর কি, মানে প্রেগন্যান্সি ১.৫ মাস হয়েছে? জি জি। এখন তার সমস্যা হচ্ছে প্রতিবার খাওয়ার সময় বমি আসে এবং বমির পরে ওই তলপেটে ব্যথা করে। আচ্ছা। তো মানে খাওয়ার পরপরই বমি আসে, যা খাচ্ছে সবই বমি করে এসে যাচ্ছে। বমির সাথে সাথে তলপেটে ব্যথা করে। আপাতত এই সমস্যা আছে, এখন কি করতে পারি? আচ্ছা, তার কি কোনো আল্ট্রাসাউন্ড করা হয়েছে না, বা কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে? হয়নি। আচ্ছা, তার কি মানে তলপেটে ব্যথা করে, সেটার সাথে কি পেশাবে কোনো জ্বালাপোড়া আছে? নাই নাই নাই। আচ্ছা, উনি যে সিম্পটমটা বলেছে, প্রেগন্যান্সির মাত্র ১.৫ মাস সময় হয়েছে, 6 উইকস প্রেগন্যান্সি, বমি হচ্ছে, এটা কিন্তু খুব একটা কমন সিম্পটম প্রেগন্যান্সিতে যেটা দেখা যায়। প্রথম মানে ১.৫ মাস থেকে প্রেগন্যান্সি শুরু থেকে প্রায় ৩ মাস পর্যন্ত আমাদের হরমোনাল যে চেঞ্জ হয়, সেই চেঞ্জের জন্য কিন্তু ভমিটিং টেন্ডেন্সি বা ভমিটিং থাকতেই পারে। আবার এটার সাথে হয়তো অ্যাসিডিটি প্রবলেমও থাকতে পারে। তো আমার জন্য যেটা হচ্ছে পেশেন্টকে একটু বুঝতে হবে যে এই চেঞ্জটাকে বুঝতে হবে, যেটা প্রতিটা নারীরই হতে পারে। তাকে একটু খাবার দাবারের প্যাটার্ন গুলো যেগুলো আছে সেগুলো একটু চেঞ্জ করতে হবে। অল্প অল্প করে অনেকবার খাবে। আর সাধারণত আমরা ডক্টররা তাকে একটা অ্যান্টিমেটিক জাতীয় মানে বমির জন্য একটা ওষুধ আমরা দিয়ে থাকি। মানে এমিস্টেট জাতীয় ওষুধ বা এই টাইপের কিছু আমরা ওষুধ দিয়ে থাকি। তো উনি হয়তো ওনার আশেপাশে যে ডক্টর আছে ওনার সাথে টেলিমেডিসিনের মাধ্যমে যোগাযোগ করে হয়তো বমির জন্য কোনো ওষুধ খেতে পারেন, আর খাবারের প্যাটার্নটা চেঞ্জ করবেন। আর ওনার যদি এসে থাকে, যদি কোনো অ্যাসিডিটির সমস্যা থাকে, তাহলেও কিন্তু আমরা অ্যান্টিঅ্যাসিড জাতীয় ওষুধ দিয়ে থাকি। কিন্তু উনি যেটা বলেছেন যে পেটে ব্যথা হয়, তলপেটে আমি ব্যথা মনে করে, করি হ্যাঁ। যে হ্যাঁ, তলপেটে ব্যথা হয়, এটা হয়তো বমির সাথে কোনো রিলেটেড না, হয়তো অ্যাসিডিটির জন্য হয়তো পুরো পেটেই ব্যথা হতে পারে, উনি হয়তো তলপেটে ব্যথা অনুভব করেন। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, প্রেগন্যান্সির প্রথম দিকে তলপেটে ব্যথা হওয়া কিন্তু অনেক সময় কিছু খারাপ কিছু ইন্ডিকেট করতে পারে, যেমন এটা মিসক্যারেজের মতো হতে পারে কিছু, অথবা ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। কিন্তু খুব সিরিয়াস ব্যথা হলে অনেক সময় আবার আমরা যেটা একটুপিক প্রেগন্যান্সি বলে থাকি, যে জ্বরের বাইরে প্রেগন্যান্সি হয়ে থাকে, সে ধরনের কিন্তু পসিবিলিটি থাকে। তো আমার মনে হয় ব্যথাটা যদি বেশি হয়, উনি কোনো গাইনোকোলজিস্টের সাথে কথা বলে হয়তো একটা ইমার্জেন্সি আল্ট্রাসাউন্ড করে নিতে পারেন। আচ্ছা, ডাক্তার নিয়ে আসতে পারবেন? আমরা নিশ্চয়ই আরো আলোচনা করবো, একটা ছোট বিরতির সময় হয়ে গেছে। দর্শক, সমাধান সূত্রে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন।
আবারও স্বাগত সমাধান সূত্রে। আমরা আজকে আলোচনা করছি গর্ভাবস্থায় বিভিন্ন সমস্যায় করণীয় নিয়ে। আমার সাথে আছেন গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নিয়াজটি পারভিন। ডাক্তার নিয়াজটি পারভিন, অনেক সময় শিশুর পালস পাওয়া যায় না বা মা নড়াচড়া বুঝতে পারেন না, সেই ক্ষেত্রে প্যানিক না হয়ে করণীয় কি? আচ্ছা, বাচ্চা নড়াচড়াটা সাধারণত মায়েরা বুঝতে পারে 5 মাসের পর থেকে, 5-6 মাসের পর থেকে। সাধারণত প্রথম প্রেগন্যান্সি যাদের তারা একটু আর্লি তারা একটু পরে বুঝতে পারে। যাদের দ্বিতীয়বার বা তৃতীয়বার প্রেগন্যান্সি হয়েছে তারা একটু আর্লি বুঝতে পারে। কাজে সাধারণত মায়েরা এটা বুঝতে পারে, মানে 5-6 মাসের পর থেকে রেগুলারলি বাচ্চা মুখ করছে বুঝতে পারে। কিন্তু একদমই মানে শেষের দিকে যদি দেখা যায় যে বাচ্চা নড়াচড়া কমে গিয়েছে বা একদমই নেই, তাহলে কিন্তু তাকে হয়তো আমরা প্রথমেই যেটা বলে থাকি, তাকে হয়তো সারাদিন শুয়ে থেকে অবজার্ভ করতে হবে যে বাচ্চাটা কি আসলেই নড়ছে কিনা। যদি দেখা যায় যে একদমই নড়ছে না বা 10 বারের কম নড়ছে, তাহলে কিন্তু তাকে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা ইমার্জেন্সি সিচুয়েশন একটা আল্ট্রাসাউন্ড করে আমরা দেখে নেই যে বাচ্চার হার্টবিটটা ঠিক আছে কিনা। অনেক সময় প্রেগন্যান্সির বিভিন্ন কমপ্লিকেশনের জন্য বাচ্চা নড়াচড়া কম হতে পারে। হয়তো দেখা গেলো যে আমাদের লাইকার যেটা পানি যেটা সেটা যদি কমে যেয়ে থাকে বা হয়তো বেড়ে গিয়েছে, বা হয়তো বাচ্চা যদি পেটের মধ্যে কোনো অসুস্থ অবস্থায় থাকে, যেমন ডায়াবেটিস মেলাইটাস অথবা যদি প্রেসার অথবা আইইউজিআর, এই টাইপের যদি প্রেগন্যান্সি কমপ্লিকেশন থাকে, তাহলে কিন্তু বেবি নড়াচড়া কম হতে পারে। ডক্টর যদি মনে করে যে আসলেই তার বেবি নড়াচড়া কম, তাহলে কিন্তু উনি যেভাবে অ্যাডভাইস দিবেন সেভাবে চলতে হবে। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক যোগ দিয়েছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নাসরিন বলতেছি। তো আমার হচ্ছে একটু ওভারি সিস্ট নিয়ে ম্যাডামের অনেকগুলো ইউটিউবে অনেক কিছু দেখছি। তো ওইখান থেকে আমি ইন্সপায়ার হয়ে, তো আমার হচ্ছে আলট্রাসোনোগ্রামে হচ্ছে এই যে আমার হচ্ছে বাম পাশে চকলেট সিস্ট। বাম পাশে চকলেট সিস্ট? জি, সেটা হচ্ছে আমি আলট্রা করেছি 4.3 সেন্টিমিটার হচ্ছে ইয়েতে। তারপর টিডিএস করানো হয়েছে। কত সেন্টিমিটার আরেকবার বলবেন? 4.3 4.6 4.3 সেন্টিমিটার। হ্যাঁ, জি জি। আর হচ্ছে টিডিএস করানো হয়েছে। টিডিএস এর রিপোর্টটা হচ্ছে আচ্ছা 42.37 মিলিয়ন। জি, এটা। আর আছে এখন হচ্ছে আমার একটা সমস্যা, আমার বাম পাশে প্রচন্ড পেন। তো এখন তো ডাক্তার দেখানো সম্ভব হইতেছে না, তবুও আমি ডাক্তারের সাথে করছি। সেটা হচ্ছে ডাইনোজেস্ট খাওয়ার জন্য বলছে 3 মাস, আর হচ্ছে নেপ্রো বলছে ভরা পেটে খেতে, আর হচ্ছে এলজিন। সেই 3টা ওষুধ আমি এখন খাচ্ছি। তো আমি ম্যাডামের অনেকগুলো ইউটিউব দেখে আর কি, তো বললাম যে এখন কি করতে পারি। তোমার বয়স আমি জানতে চাচ্ছি, তোমার এজ কত? 25। ম্যারিড? জি জি জি। বেবি আছে? জি না। আচ্ছা, বেবির জন্য কি তুমি ট্রাই করছো? বলছিল বেবি নেয়ার না বেবি নেয়ার জন্য আমার হচ্ছে পিঠে একটা সমস্যা আছে, তো মিউটেন্টের সমস্যা, এজন্য এখন একটু বেবি নেয়াটা সমস্যা আর কি। আচ্ছা, তুমি বেবি পরে নিতে চাচ্ছো? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা যতটুকু বুঝতে পেরেছি আমরা ট্রাই করছি জবাব দেওয়ার। আসলে ও যেটা বলেছে এটা হচ্ছে চকলেট সিস্ট, যেটা এটা একটা মেডিকেলের আমাদের গাইনোকোলজিক্যাল একটা বিশেষ একটা প্রবলেম, যেটাকে আমরা এন্ডোমেট্রিওসিস বলে থাকি। এন্ডোমেট্রিওটিক সিস্ট, ওভারিতে বিভিন্ন ধরনের সিস্ট হয়ে থাকে। তো ও যেটা বলেছে যে উনি মানে ম্যারিড এবং এখনো বেবি নিচ্ছে না, ওনার মাঝে মাঝে পেইন হয়। তো যেটা হচ্ছে এই সিস্টের জন্য কিন্তু পিরিয়ডের মধ্যে অনেক পেইন হতে পারে। আমাদের যেটা হচ্ছে পেইন কিলার দিয়ে আমরা সেই পেইনটাকে রিলিভ করে রাখি। আর ওনার সিস্টের জন্য যে একটা ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, অলরেডি কিন্তু ডক্টর একটা হরমোনাল ট্রিটমেন্ট দিয়েছে, ডাইনোজেস যেটা দিয়েছে, এটাই কিন্তু এই এন্ডোমেট্রিওটিক সিস্টের জন্য ট্রিটমেন্ট হিসেবে আমরা দিয়ে থাকি। হয়তো উনি 3 মাস থেকে 6 মাস পর্যন্ত এই ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে পারে। আর আমাদের অ্যাডভাইস হবে, যদি সিস্টটা ছোট হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে ওনাকে অবশ্যই বেবির জন্য ট্রাই করতে হবে। কেননা দেখা যায় যদি এই ধরনের সিস্ট থাকে তাহলে কিন্তু ওনারা পরবর্তীতে মানে বন্ধ্যাত্বে ভুগতে পারেন। কাজে ওনার প্ল্যান থাকবে যে সিস্টটা একটু ছোট হয়ে গেলে হয়তো প্রেগন্যান্সির জন্য ট্রাই করা। আর অনেক সময় যদি সিস্টের কমপ্লিকেশন হয় তাহলে কিন্তু আমাদের অনেক সময় ল্যাপারোস্কোপি করে সেই সিস্টটাকে সিস্টেক্টমি আমরা যেটা বলে থাকি সেটাও হয়তো করার প্রয়োজন হতে পারে। আপাতত ওনার হচ্ছে পেইন রিলিভার যেটা আছে, পেইন রিলিভার খাবে এবং হচ্ছে ডাইনোজেস যেটা আছে সেটা খাবে, এবং একটু ইমপ্রুভ করলে উনি প্রেগন্যান্সির জন্য ট্রাই করবে। সেটাই হচ্ছে আমার অ্যাডভাইস। আচ্ছা, আমরা একটু আগেও কথা বলছিলাম আল্ট্রাসাউন্ডের ব্যাপার নিয়ে। আপনি বলছিলেন যে 5 মাসের পরে আল্ট্রাসাউন্ড এখন
এই সময়টাতে, প্যান্ডেমিকের সময়টাতে করানো ভালো। কিন্তু আল্ট্রাসাউন্ড তো বিভিন্ন কারণে করা হয়, সেই কারণগুলো সম্পর্কে একটু জানবো। আর সেই সঙ্গে যদি কোনো ঝামেলা হয় সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? আচ্ছা, আল্ট্রাসাউন্ড তো হচ্ছে আমাদের আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর এক মানে ইনভেস্টিগেশন, যেটাতে আমরা অনেক ইনফরমেশন পেয়ে থাকি। আল্ট্রাসাউন্ড প্রথম মানে বিভিন্ন সময় বিভিন্ন কারণে আল্ট্রাসাউন্ড করা হয়ে থাকে একটা গর্ভবতী মায়ের জন্য। যেমন প্রথমেই যেটা আমরা করে থাকি যে প্রেগন্যান্সিটা কনফার্ম করার জন্য এবং প্রেগন্যান্সিটা ডেটিং এর জন্য, যে এটা কত উইকস হয়েছে। অনেক সময় মায়েরা তাদের ডেটটা ঠিকমতো বলতে পারে না। তারপর হচ্ছে দেখা হয় যে প্রেগন্যান্সিটা সিঙ্গেল আছে নাকি মাল্টিপল আছে, তার কোনো কমপ্লিকেশন আছে কিনা, বেবিটা কি লাইভ আছে নাকি প্রবলেম আছে। প্রথম দিকে এই প্রয়োজনে করা হয়ে থাকে। আর মিড প্রেগনেন্সিতে মানে 20 উইকস, অ্যারাউন্ড 20 উইকস আমরা দেখি যে কোনো জন্মগত ত্রুটি আছে কিনা। যেমন কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে রুবেলা, এই ধরনের কোনো যদি মেজর কোনো কনজেনিটাল অ্যানোমালি হয়, জন্মগত ত্রুটি হয়, তাহলে কিন্তু সেটা আমরা 20 সপ্তাহের দিকে করে থাকি। আর লাস্টের দিকে আবার আল্ট্রাসাউন্ড করে আমরা দেখি নেই যে বাচ্চার পজিশন ঠিক আছে কিনা, পানির পরিমাণটা ঠিক আছে কিনা, বাচ্চার গ্রোথটা ঠিক আছে কিনা। কিন্তু এই প্যান্ডেমিক, এই করোনা ভাইরাসের এই সিচুয়েশনে আমরা কিন্তু হয়তো ওভাবে আল্ট্রাসাউন্ডটা করব না। হয়তো প্রথম দিকে আমরা একটু প্রেগন্যান্সিটা কনফার্ম করার জন্য করব, আর একদম লাস্টের দিকে যেটা হচ্ছে আমাদের ডেলিভারি প্ল্যানিং এর জন্য, যে আমাদের ডেলিভারিটা কোন দিকে যাবে, সবকিছু কি নরমাল সিচুয়েশন আছে কিনা, একটা অবস্টেট্রিশিয়ান সে চিন্তা করবে সেই গর্ভবতী মাটাকে নরমালের দিকে যাচ্ছে নাকি তার কোনো প্রবলেম অ্যারাইজ করেছে, যেমন পজিশন ঠিক নেই বা লাইকার ঠিক নেই, পানিটা ঠিক নেই, বা সিজারিয়ান সেকশনের প্রয়োজন হতে পারে কিনা। তো এই সিচুয়েশনের জন্য আমার মনে মিনিমাম 2টা হলেই মনে হয় মানে মানে সাফিসিয়েন্ট এই কন্ডিশনে। আর যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয় তাহলে তো সেটা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে ডক্টরও নিজের প্রোটেকশন সুরক্ষা করে, পেশেন্টের সুরক্ষা করে তারপরে হয়তো এই প্রসিডিউর গুলা করবেন। আমাদের সাথে একজন দর্শক যোগ দিয়েছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে রোমানা আফরোজ লাকি, আমার বয়স হচ্ছে 30। আমি ঢাকা থেকে বলছি। বলুন। যে আমার প্রেগন্যান্সির বয়স 32 সপ্তাহ। এখন আমার গত বৃহস্পতিবারে একটু জ্বর হয়েছিল, 100-এর বেশি ছিল, 101 ছিল। তারপরে আমি নাপা খাই আর কি, রাতে খাই নাপা, সকালেও খাই। আর মাসেলে একটু পেইন ছিল, থাকার পরে ঔষধ খাওয়ার পর আল্লাহর মধ্যে কমে গেছে, আর কোনো সমস্যা হয়নি। কিন্তু এরপর থেকে আমার খাওয়ার টোটালি কোনো রুচি নাই। আমি টোটালি এখন কিছু খেতে পারতেছি না, আর খুবই দুর্বল। হাঁটতে গেলেও যেন খারাপ লাগে, চোখ খুলতে ইচ্ছা করে না এই আছে। আর আমার ওজন যেন আস্তে আস্তে আরো কমে যাচ্ছে, আর পেটের ভিতরে ব্যথা হয়ে গেছে, সম্পূর্ণ পেটটার মধ্যে ব্যথা। আমি মুভ করতে পারি না, এপাশে ওপাশে যেতে পারি না, মানে অলরেডি ব্যথা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি কি কোনো মানে ডক্টরের আন্ডারে কি ছিলে? কাউকে কি দেখাতে তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি এক ডক্টরের আন্ডারে ছিলাম, ও জিএসবি হসপিটালে ওই ম্যাডামকে দেখাই। কিন্তু ওনার এখানে যে গেছি উনি বলছে একটু জ্বর ছিল আর হচ্ছে একটু মাসেল পেইন ছিল, উনি বলছে আমরা এখানে ট্রিটমেন্ট করব না, আপনারা। আচ্ছা, এখন কি তুমি ট্রিটমেন্ট পাওনি ওখানে যে এরকম হয়েছে? ওইখানে যে আমি কোনো ট্রিটমেন্ট পাই না, কিন্তু আমি করোনা ইউনিটে যাই। আচ্ছা, ঠিক আছে। উনি যেটা বলেছেন যে এখন 32 উইকস প্রেগন্যান্সি, সাথে একটু জ্বর আছে। তো জ্বরটা তার অন্য কোনো সিমটমের কথা বলেনি। করোনা রিলেটেড যে সিমটম গুলো আছে, যে জ্বরের সাথে সাধারণত দেখা যায় যে হাই ফিভার থাকে, তারপর হয়তো তার কাশি থাকতে পারে, তারপর হচ্ছে তার গলা ব্যথা, হাঁচি, হ্যাঁ এগুলো থাকে। এবং একদম ক্রিটিক্যাল সিচুয়েশনে তো আমরা বলেছি যে শ্বাস নেওয়ার কষ্ট হতে পারে। তো উনি যেটা বলেছে যে জ্বরেরটা, সেটা যেহেতু অন্য কোনো সিমটম নাই, এটা হয়তো আমরা সিম্পল ফিভারই ধরে নিতে পারি। তার মধ্যে জানতে হবে যে তার ইউরিনে কোনো প্রবলেম আছে কিনা, পেশাবে কোনো জ্বালা পোড়া আছে কিনা, সেই জিনিসটাও জানতে হবে। আর উনি তো প্যারাসিটামল সেটা খেয়েছেন, ঠিক আছে। আর যেহেতু অন্য কোনো সিমটম না, প্যারাসিটামলটা দিনে 3 বার করে খেতে পারে। আর এখানে একটু যেহেতু এই সিচুয়েশনটা প্যান্ডেমিক সিচুয়েশন, করোনা, আমার যেটা উপদেশ থাকবে, উনি ঠান্ডা জিনিসগুলো অ্যাভয়েড করে চলবে, একটু গরম জিনিস বা তরল টেলিমেডিসিনে কোনো চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার নিয়াজটি পারভীন আজকে আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, সমাধান সূত্র এই ছিল আজকের মতো। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।